দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আর সঙ্গে থাকছি আমি মজুমদার জুয়েল। বিশ্বব্যাংকের ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে। সাবেক এক গভর্নর সহ শীর্ষ কর্তাদের যোগসাজশে হয় এই অনিয়ম এবং দুর্নীতি। স্বজনপ্রীতি করে সাবেক গভর্নরের মৌখিক আদেশে কাজ দেয়া হয় ঠিকাদারকে। নকশায় ত্রুটির কারণে ৩০ তলা ভবন আধুনিকায়নে কেনা কোটি টাকার সরঞ্জাম বছরের পর বছর অযত্নে পড়ে আছে ব্যাংক চত্বরে। বিশ্বব্যাংকের জবাবদিহি এড়াতে রাষ্ট্রের টাকায় আবারও সরঞ্জাম কিনে শেষ করা হয় প্রকল্পের কাজ। বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিদওয়ানুল হক। রিদওয়ানুল হক, আপনার দীর্ঘ প্রতিবেদন দেখলাম। এর বাইরে গিয়ে যদি প্রশ্ন করি, ইফতেখারুজ্জামান যে প্রশ্নটা রেখেছেন যে বিশ্বব্যাংকের বাংলাদেশে অফিস আছে, বিশাল অফিস, বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা এটা তদন্ত করেননি, তারা তদারকি করেননি? জি, আসলে যে বিষয়টি এসেছে যে আসলে এই প্রকল্পটি যখন চালু হয়, সেই প্রকল্পটি চালু হওয়ার দিক থেকেই কিন্তু অনিয়মটা শুরু হয়েছিল। তো সেখানে আপনার প্রশ্নটা আসে যে আসলে এটা পদে পদে এই ধরনের অনিয়ম হলো, কিন্তু আসলে কারোই নজরে আসলো না। যেমন ধরুন, আপনি যদি এই প্রকল্পটি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদারের, এটা যদি আমরা বলি, যেটা আমি প্রতিবেদনে যেটা আসেনি, সেটা হচ্ছে যে এই কোম্পানিটির আসলে কোনো ওয়েবসাইট নেই। অর্থাৎ আপনি যদি এখন একটা বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের কাজ করছে, একই সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রকল্প, এই ধরনের একটি প্রকল্পে একজন ঠিকাদার নিয়োগ দেবেন, তার কোনো ওয়েবসাইট নাই, তার কোনো অফিস নাই, আমরা খুঁজে পাইনি তদন্তকালে। এবং তার সঙ্গে আমরা কথাও বলেছি, উনি বলেছেন যে আসলে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, এই জন্য অফিস আসলে আমি মেনটেন করতে পারি না। এই ধরনের উত্তর আসলে দিয়েছে, যেগুলো আসলে একেবারেই গ্রহণ করার মতো নয়। আর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে তদারকির জায়গাটি ছিল, সেটি হচ্ছে যে তৎকালীন যিনি গভর্নর ছিলেন, এই ঠিকাদার ছিলেন, তারই হচ্ছে আস্থাভাজন বা ঘনিষ্ঠ ব্যক্তি। এটি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং আরেকটি ঘটনা ঘটেছে যে এই প্রকল্পটি চলাকালে এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তাকে 3 বার বিদেশে ঘুরতে নিয়ে গিয়েছিলেন এই ঠিকাদার। এটা আপনি উল্লেখ করেছেন আপনার প্রতিবেদনের মধ্যে, কিন্তু গভর্নর মৌখিকভাবে এত টাকার কাজ কি দিতে পারে? এটা তো কোনো নিয়মের মধ্যে পড়ে না, টেন্ডার হওয়ার কথা। আমরা এই বিষয়টি নিয়ে হচ্ছে বিশ্বব্যাংকের সাবেক যারা কর্মকর্তা আছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও বলেছেন যে বিশ্বব্যাংকের এই বিষয়টি তদন্ত করা উচিত। কারণ এভাবে আসলে এই ধরনের অনিয়ম আসলে হলে পরে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের একাংশের এখানে দায় আছে কিনা এবং তাদের একটি যোগসাজশ আছে কিনা, এই বিষয়টি তদন্ত করার দরকার। যেটি আমাদেরকে কিন্তু বিশ্বব্যাংকের যারা সাবেক কর্মকর্তা আছেন, আমরা একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এটি বলেছেন, যে প্রশ্নটি তুলতে বলেছেন যে আসলে এটি বিশ্বব্যাংকের পক্ষ থেকেও আসলে একটি তদন্তের দাবি রাখে যে এই ধরনের একটি কাজ এখানে হয়েছে। আর বাংলাদেশ ব্যাংকের আসলে আপনি দেখবেন যে অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে যে বিগত সময়ে যে ঋণ নিয়ে যে সমস্ত দুর্বৃত্তায়ন হয়েছে, তারই একটি সিন্ডিকেট কিন্তু সেখানে আছে। সেই সিন্ডিকেটটি ওই সিবিএসপি, যেই প্রোগ্রামটার আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে, সেটি সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং প্রজেক্ট বা সিবিএসপি নামে একটি ডিপার্টমেন্ট ছিল। সেই ডিপার্টমেন্ট ঘিরেই কিন্তু একটি সিন্ডিকেট তৈরি হয়েছে, এটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকল্পটির যিনি পরিচালক, যেটা আমি রিপোর্টেও উল্লেখ করেছি, যে তিনি এখন গভর্নরের উপদেষ্টা হিসেবে আছেন। কর্মকর্তাদের অনেকের অভিযোগ যে তিনি এখনও এই গুরুত্বপূর্ণ পদে বসে ওই সিন্ডিকেটটাকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকে নিয়ন্ত্রণ করছে, বিভিন্ন জায়গায় পদায়ন এবং তার যে অনুসারীরা আছে তাদেরকে বসানোর মাধ্যমে। সব মিলিয়ে এই বিষয়টি নিয়ে একটি বিশদ তদন্তের কিন্তু দাবি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। যেহেতু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ছাড়া অন্য কেউ গণমাধ্যমে কথা বলতে পারে না, তাই আনুষ্ঠানিকভাবে আমরা নিয়ে আসতে পারিনি, কিন্তু বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ আমার আলাপ হয়েছে এবং অনেক কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আমাদের কথা হয়েছে। কিন্তু মুখপাত্র যে বক্তব্য শুনলাম, তাতে উনি ওই যে আদালতের কথা বলেছেন, উনি কি বলেছেন তদন্ত করবেন তারা? আপনি মুখপাত্রের বক্তব্যটা খেয়াল করলে দেখবেন যে উনি ওই আদালতে যেটা আছে সেটা হচ্ছে ঠিকাদার টাকা পাবে বলে অভিযোগ করেছেন, ওই দিকে ঠেলে দিয়েছেন। কিন্তু তাদের কর্মকর্তাদের যে এখানে কি দায় ছিল এবং
তারা যে আসলে বেশি কাজ করাতে, মৌখিক আদেশে কাজ করাতেই পারে না, এই বিষয়টা নিয়ে কিন্তু মুখপাত্র এড়িয়ে গিয়েছেন। এটা হয়তো আপনি লক্ষ্য করবেন। লক্ষ্য করছি, একদম পরিষ্কার ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি এবং জামায়াতে ইসলামী কার্যত মুখোমুখি অবস্থানে। সংস্কার প্রশ্নে তাদের মিত্র দলগুলোর অবস্থানও প্রায় একই রকম। এ কারণে যে রাজনৈতিক সংকট সামনে আসছে সে বিষয়ে একটি মাঝামাঝি সমাধানের পথ খুঁজতে নতুন উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ সহ কয়েকটি দল। নেতারা বলছেন, ঐকমত্য তৈরির বিষয়ে প্রায় সবাই আগ্রহী। শিগগিরই বিএনপি এবং জামায়াতের সঙ্গেও তারা আলোচনায় বসতে চান। আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পরিমাণ আপনাকে দেখতে পাচ্ছি, আপনি যদি আমাদেরকে একটু জানাতেন যাদের সঙ্গে আপনি আলোচনাটা করেছেন, তৃতীয় পক্ষের যে আলোচনার কথা বলা হচ্ছে তারা জামায়াত এবং বিএনপির সঙ্গে আলোচনা করতে চায়, এরকমের কোনো প্রস্তাব, আনুষ্ঠানিক প্রস্তাব তাদের সঙ্গে হয়েছে কিনা, তারা কথা বলেছেন কিনা এবং তারা কোনো সময় দিতে চাচ্ছেন কিনা? আসলে আপনি আমার যে নিউজটি দেখেছেন সেখানে অবশ্যই দেখেছেন যে আসলে যে 9টি দলের গণতন্ত্র মঞ্চের ব্যানারে যারা একটি বৈঠক করেছেন সে বিষয়টি কিন্তু আমরা দেখেছি যে তারা হঠাৎই একটি 6টি দলের সাথে সমন্বয়ে থাকতে থাকতে তারা কিন্তু আরও 3টি দলকে একত্রিত করে তারা কিন্তু গণতন্ত্র মঞ্চের একটি বৈঠক করেছেন গত বৃহস্পতিবারে। আর এই বৃহস্পতিবারই কিন্তু আমরা দেখেছি যে তাদের যে গণভোট থেকে শুরু করে যে সকল সংস্কারের জন্য যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়েও কিন্তু কথা বলেছেন এবং সেই সাথে আমরা দেখেছি যে দাবিগুলোর সাথে একমত, যে বিএনপি গণভোটের সাথে যে একমত না সে বিষয়টিও কিন্তু বারবারই বলেছেন। আর আরেকটি বিষয় ছিল যে বিষয়টি আমরা দেখেছি যে গণভোট শুধু না, পিআর পদ্ধতিতে জামায়াতে ইসলামী যারা আছেন তারাও কিন্তু যাওয়ার কথা বলছেন। আরেকটি বিষয় আপনাকে যদি আমি বলি, এর আগেও কিন্তু যে বিষয়টি ছিল সেটি কিন্তু আমরা দেখেছি যে পিআর পদ্ধতি শুধু না, আরও বেশ কিছু ব্যাপারেও একমত ছিল না বিএনপি। সেই ব্যাপারগুলো নিয়েও কিন্তু কথা হয়েছে এবং যে সমমনা যে দলগুলো ছিল তারাও কিন্তু বারবার বলছেন যে তাদের যে আগের যে ব্যাপারটা ছিল সেটির সাথে কিন্তু এখন তারা একমত এবং বিএনপির সাথে কিন্তু তারা একমত। বিএনপি আসলে এখন নির্বাচনের যে কথাটি বলছে, নির্বাচন আগে হবে না, সংস্কার আগে হবে, এই বিষয়টি নিয়েও কিন্তু বারবার কথা বলছেন। আসলে বিএনপি নির্বাচনে কথা বলছে কিন্তু সংস্কারের কথা বলছেন জামাত ইসলামী এবং এনসিপির যে সকল দলগুলো আছে তারা। কয়েকদিন আগেও কিন্তু একটি বিষয় আমরা দেখেছি যে জামাতে ইসলামী এবং এনসিপি সহ প্রায় 5টি দলেই কিন্তু তারা একটি আন্দোলনে নেমেছে। তারা কিন্তু জানিয়েছেন যে বিভিন্ন বিষয় নিয়ে আগে আইনি সংস্কারের আইনি ভিত্তি দিতে হবে, বিচারিক প্রক্রিয়াটাকে চালু করতে হবে। সেই সাথে আমরা যে আরেকটি বিষয় দেখেছি, শুধু আইনি প্রক্রিয়াতেই নেই, আগে বলছে যে সরকার, যে বিএনপি বলছে যেমন যে আগে সরকার আসুক এবং বসুক এবং যে নির্বাচিত সরকারই এ সকল যে সংস্কার আছে তারপরে যে সকল ব্যাপার বিচারিক প্রক্রিয়া আছে সেগুলো করবে। কিন্তু জামাতে ইসলামী বা এনসিপি যারা আছেন তারা কিন্তু আগেই বিচারিক প্রক্রিয়া এবং হচ্ছে যে সংস্কার সেটা কিন্তু বাস্তবায়ন করার কথা বলছে। আরেকটি বিষয় আমরা দেখেছি যে গণতন্ত্র মঞ্চ কিন্তু 9টি দল মিলেই সেই দিন যে বৈঠক হয়েছে, প্রায় 4 ঘন্টা মতো একটি বৈঠক হয়েছে। আর এই বৈঠকে কিন্তু তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি বা জামায়াতের সাথে যে মুখোমুখি যে একটি দ্বন্দ্ব চলছে আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটি দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব কিন্তু কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয়টি কিন্তু বারবারই বলছে যে সমমনা দলগুলো আছে। নূপুর মাহমুদ, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নূপুর মাহমুদ আমাদের সহকর্মী ছিলেন বার্তাকক্ষ থেকে। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকবেন।